অক্ষুণ্ণ রয়েছে। তাই জমিদারি উঠে গেলেও পূর্বপুরুষের জমানো ধনসম্পদের জোরে এখনও তারা বজায় রাখতে পেরেছে সেই হৃত আভিজাত্যবোধ। এই শ্রেণীর একটি উৎকৃষ্ট উদাহরণ হল মুর্শিদাবাদের মহেশপুর গ্রামের চৌধুরীরা। অন্যান্য গ্রামের মতোই শতাব্দী প্রাচীন জমিদার বাড়িটা জনবসতি থেকে একটু দূরেই অবস্থিত। ক্ষমতার প্রতীক সিংহের স্তম্ভ দেওয়া প্রবেশদ্বার আর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই 7 মহলা বাড়িটার দুই দিকে বেশ বড় আমবাগান। একদিকে আছে এই বংশের দ্বারাই খনন করানো পরিবারের নিজস্ব দিঘি, এবং অপর দিকে আছে শাল সেগুনের গভীর জঙ্গল। এই জঙ্গলের অপর প্রান্তেই অবস্থিত মহেশপুরের শ্মশান। সেদিন ছিল শ্রাবণ মাসের এক অন্ধকার রাত্রি। অমাবস্যা না হলেও মেঘাচ্ছন্ন আকাশের বুকে দৃশ্যমান নয় চাঁদ এবং তারারা। সাহসে বুক বেঁধে রাত্রের জঙ্গলের ভয়াবহতার মাঝে দ্রুত গতিতে ছুটে চলেছিল এক যুবতী। এই এবড়ো খেবড়ো বন্য জমির কিছুটা দূরত্ব পার করতে পারলেই নিকটে আসবে তার গন্তব্যস্থল মহেশপুর শ্মশান। শাড়ির আঁচলে বাঁধা বস্তুটিকে হাতের মুঠোয় আঁকড়ে ধরে জঙ্গলের শেষ প্রান্তে এসেই তার নাকে প্রবেশ করল শবদাহের তীব্র গন্ধ। কিছুক্ষণ আগেই বোধহয় মরা পুড়িয়ে গেছে কোনো শবযাত্রীর দল। আর একটু এগিয়ে যেতেই একটি বন্য ঝোপের আড়ালে দৃশ্যমান হল উজ্জ্বল অগ্নিশিখা। হ্যাঁ, তার মানে ঠিক স্থানেই এসেছে সে। ওই তো ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে মরার খুলি এবং হাড়গোড়। ওই তো সেই অগ্নিকুণ্ডের কম্পমান আলোক রশ্মিতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অঘোরিতান্ত্রিকের ধ্যানে মগ্ন উলঙ্গ শরীরের অবয়বটিকে। তার কাছে সেই যুবতী অগ্রসর হতেই তার পদশব্দের ক্ষীণ আওয়াজে ধ্যান ভেঙে গেল সেই অঘরীর। তার রক্তাভ চোখের দৃষ্টি গিয়ে পড়ল মেয়েটির মুখের ওপর। সেই মুহূর্তে গুরুগম্ভীর শব্দ করে আকাশে গর্জে উঠল এক ফালি বিদ্যুতের ঝলক। তার আলোতে এই রাত্রের অন্ধকারেও সেই তান্ত্রিকের ভয়ঙ্কর রুদ্র মূর্তি দেখে একটু হলেও ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল সেই যুবতী। কিন্তু পর মুহূর্তেই বুকে সাহস সঞ্চার করে সে শুনতে পেল সেই তান্ত্রিকের অস্ফুট কণ্ঠস্বর। কি রে, হ্যাঁ, তোকে যা বলেছিলাম তা নিয়ে এসেছিস তো তুই? মেয়েটি তার আঁচলে লুকিয়ে বেঁধে রাখা কয়েক গাছে চুল বার করে তা এগিয়ে ধরল তার দিকে। 2 আঙুলের ভেতর চুলগুলিকে নিয়ে বলে উঠল তান্ত্রিক, বাহ বাহ, এবার বল কি চাস তুই? এই দেহাংশ যার, তাকে কি পিশাচ দ্বারা হত্যা করতে হবে আমাকে? মেয়েটির মুখে খেলে গেল একটি শয়তানি হাসি। তান্ত্রিকের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে সে বলে উঠল, না, একেবারেই নয়। তাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে, কিন্তু জীবিতাবস্থাতেই তাকে যেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যাতে সে প্রতিনিয়ত নিজেই খুঁজতে বাধ্য হবে মৃত্যুর রাস্তা। শ্রীযুক্ত শিলাদিত্য চৌধুরী। এত বড় বাড়ি এবং বিষয় সম্পত্তির মালিক আমি একা, তাই নেহাত বাপের ইচ্ছা রাখতেই কলকাতার কলেজ থেকে একাধিক প্রচেষ্টায় বিএ পাশ করে গ্রামে ফিরে আসার পর আর অর্থ উপার্জন করার কথা ভেবে দেখিনি। বিবাহ করার কোনো ইচ্ছা নেই, তবে তার মানে এই নয় যে নারী শরীরের প্রতি আমার অরুচি।
মদ্যপান, বন্ধুবান্ধব, বাইজি সঙ্গ এবং 2 হাতে অর্থ ব্যয়ের মাধ্যমেই কাটছিল আমার দিনক্ষণ। সেদিন সন্ধ্যা থেকেই রূপের সাগরে যৌবনের লহরী তুলে সারেঙ্গির তালে তালে কোমর দুলিয়ে নেচে চলেছিল রত্নাবাই। অত্যধিক মদ্যপান করার জন্যই বোধহয় আমার চোখের সামনে রত্নার একটি আবছা অবয়বী ফুটে উঠেছিল, অথচ ঝাড়বাতির আলোয় এই জলসা ঘরের কোনো কোণেই অন্ধকারের লেশমাত্র ছিল না। মুজরায় আমন্ত্রিত আমার সকল বন্ধু বান্ধবেরা একে একে রত্নার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে টলতে টলতে বিদায় নিলে আমি চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম রত্নার শরীরের ওপর। অবশ্য রত্নার তাতে কোনরূপ আপত্তি ছিল না, কারণ একে তো আমি হলাম সুপুরুষ জমিদার পুত্র, আর তাছাড়া সে ভালো করেই জানে যে তার সাথে কাটানো প্রতিটা রাতেরই দ্বিগুণ মূল্য দিতে আমি সক্ষম। শয়নকক্ষে রত্নার নগ্ন শরীরটা থেকে সমস্ত মধু শুষে নিয়ে পরম স্বর্গসুখ উপলব্ধি করতে করতে কখন যে কেটে গেল রাত তা আমার খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো হঠাৎ এই ঘরের দরজায় কারোর করাঘাতের আওয়াজ শুনে। তার সাথেই ভেসে আসছে এই জমিদারির বয়স্ক নায়েব মশাই শঙ্কর বাবুর গলার আওয়াজ। বিছানায় উঠে বসে দেখলাম যে ততক্ষণে রত্নাও ঠিক করে নিয়েছে নিজের পরনের পোশাক। শশব্যস্ত হয়ে শান্তিপুরী ধুতির ওপর কোনো রকমে গেঞ্জিটা চড়িয়ে তাড়াতাড়ি গিয়ে ঘরের দ্বার দিলাম খুলে। হন্তদন্ত হয়ে সে ঘরে প্রবেশ করলেন শঙ্করবাবু। তারপর ভয়ার্ত কণ্ঠস্বরে তিনি বললেন, ছোটবাবু, ছোটবাবু, সর্বনাশ হয়ে গিয়েছে ছোটবাবু, আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে। রত্না কৌতূহলী হয়ে চেয়ে রইল তার দিকে। আমিও আশ্চর্য হয়ে আর কথা না বাড়িয়ে শঙ্করবাবুর সাথে বেরিয়ে গেলাম আমার শয়নকক্ষ থেকে। আমরা ছুটে গেলাম এই বাড়ির বাইরের মহলের উদ্দেশ্যে। সেই মহলের ঘরগুলো মূলত এই বাড়িতে আগত অতিথিদের নিবাসের জন্য তৈরি হয়েছে। আমারই অনুমতিতে তেমনই একটি ঘরে কয়েক মাস ধরে বসবাস করছে দেশভাগের পর সর্বশান্ত হয়ে প্রাণ হাতে করে ওপার থেকে এপারে ছুটে আসা আমারই এক বাল্য বন্ধু শশধর এবং তার স্ত্রী নন্দিনী। সেই ঘরে ঢোকা মাত্র সেখানকার দৃশ্য দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। ঘরের এক কোণে দেওয়ালে ঠেস দিয়ে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে রয়েছে নন্দিনী। আমার মতো একজন পরপুরুষের হঠাৎ আবির্ভাবেও যার কোনো হুঁশ নেই। আর আমার সামনেই ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে শশধরের গলায় দড়ি দেওয়া দুদুল্যমান মৃতদেহ। স্থানীয় থানা থেকে দারোগাবাবু তার দলবল নিয়ে এসে কিছুক্ষণ আগেই নিয়ে গিয়েছেন শশধরের মৃতদেহ। এটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। আপাত দৃষ্টিতে সেই কথাই মনে হয়েছে সকলের। আজ সকাল থেকেই চারিদিকে অন্ধকার করে শুরু হয়েছে বৃষ্টির তাণ্ডব। কিছু দরকারি শৈশাবুত করতে গিয়েছিলাম কাছাড়ি বাড়িতে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে পা রাখতেই চোখ চলে গেল বাইরের মহলের সেই ঘরটির দিকে। এই সন্ধ্যার অন্ধকারেও যেন একটা ক্ষীণ আলোর আভাস আসছে তার ভেতর থেকে।
নন্দিনী বৌঠান এখন কেমন অবস্থায় আছেন মনে বড় কৌতূহল হচ্ছিল সেই কথা জানার জন্য। তাই ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। কিন্তু একটু গিয়েই কানে এলো নন্দিনী বৌঠান বাদেও অপর এক নারীর পরিচিত কণ্ঠস্বর। এই গলার আওয়াজ এই বাড়ির রাঁধুনি সরমার। কোনো এক কথার পরিপ্রেক্ষিতে সরমা যেন উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তন্তর মন্তর, কালা জাদু এইসবে বিশ্বাস করিস না। বল রে হতভাগী, জবাব দে আমার কথার। আমি পা টিপে টিপে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই ঘরের দরজার বাইরের এক কোণে। তারপর আড়ি পেতে শুনতে লাগলাম এই দুজনের কথাবার্তা। নন্দিনী সরমার দিকে বিস্ফারিত চোখে শুধু চেয়ে আছে, আর তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা অশ্রুধারা। সরমা এবার নন্দিনীকে ধরে ঝাঁকিয়ে আবার চিৎকার করে উঠল, আমি নিশ্চিত রে হতভাগী, আমি নিশ্চিত তোর স্বামীর ওপর কোনো অপদেবতার ছায়া পড়েছিল। না হলে একজন সুস্থ ভালো মানুষ অমন হয়ে যায়। নন্দিনী এবার কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠল, এইসব তুমি কি বলছো সরমাদি? না না, আমি এসব বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। সরমার গলার স্বরটা কেমন যেন পাল্টে গেল এবার। সে সন্দিগ্ধ গলায় বলে উঠল, সত্যি কথা বল তো আমার। জমিদার বাবুর রূপ, অর্থ এইসব দেখেও কি কোনোদিন তোর মনে শখ হয়নি তার স্ত্রী হওয়ার? আর সেই জন্যই বোধ হয় নিজের স্বামীর থেকে পিছু ছাড়াতে তুই নিজেই। সরমার কথা পুরোটা না শুনেই যেন আশ্চর্য হয়ে কি একটা বলতে চলেছিল নন্দিনী। ঠিক এমন সময় আর সহ্য করতে না পেরে আমি সশরীরে প্রবেশ করলাম এই দুই নারীর সামনে। আমার আগমনের সাথেই যেন দপ করে কেঁপে উঠল অদূরে রাখা সন্ধ্যা প্রদীপের অগ্নিশিখাটি। আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠল ওরা দুজন। বিশেষত আমি সবকিছু শুনতে পেয়েছি এই আশঙ্কায় যেন পাংশুবর্ণ হয়ে উঠল সরমার মুখ। আমি দৃঢ় কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছিলে তুমি সরমা? কি হয়েছিল শশধরের? কেমন হয়ে গিয়েছিল সে? সরমা ভয়ে তোতলাতে তোতলাতে বলে উঠল, আমি আমি কিছু জানি নে কর্তা বাবু। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কেমনে জানবো তেনার কি হয়েছিল। আমি হেসেলে যাই কর্তা বাবু, অনেক কাজ বাকি পড়ে আছে সেখানে। এই বলে সে পড়ি কি মড়ি করে ছুটে বেরিয়ে গেল সেই ঘর থেকে। সেই মুহূর্তেই একটি দমকা হাওয়া এসে নিভিয়ে দিল সেই ঘরের প্রদীপখানি। আকাশের বুকে ছিলিক দিয়ে ওঠা একটি অকস্মাৎ বজ্রপাতের তীব্র গর্জনের শব্দে আতঙ্কিত হয়ে নন্দিনী ছুটে এসে জড়িয়ে ধরল আমার দেহটাকে। এই সুন্দরী নারীর দুই সুডৌল স্তনের পরশে যেন আরো দ্রুত গতিতে বেজে উঠল আমার হৃদস্পন্দনের ধ্বনি। কিন্তু পর মুহূর্তেই অপমান আর লজ্জা বোধ হয় নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ল সে। শুনতে পেলাম তার ফুঁপিয়ে কেঁদে ওঠার আওয়াজ। আমি আবার একই প্রশ্ন করে উঠলাম তাকে, শশধরের কি হয়েছিল বৌঠান? বলুন আমায়, দয়া করে বলুন। নন্দিনীর মাথা থেকে সরে গেল শাড়ির আঁচলের ঘুমটা। অন্ধকারের মধ্যে আমার চোখে চোখ রেখে অস্বাভাবিক বিদ্বেষ মেশানো কণ্ঠস্বরে সে বলে উঠল, তার শরীরে খুঁত জন্মেছিল ঠাকুরপো, নপুংসক হয়ে গিয়েছিলেন তিনি। কোনো মেয়ে মানুষের শরীরে সুখ দেওয়ার ক্ষমতা লোপ পেয়েছিল তার। শুনলেন তো আমার কথা, পেলেন তো আপনার প্রশ্নের উত্তর। আবার যেন একটি বজ্রপাত ঘটল আমার মাথায়, তবে তার নিঃশব্দে।
নন্দিনী কান্নায় ভেঙে পড়ে বলে উঠল, কয়েক মাস ধরে রোজ রাতে একইভাবে বিফল হতে হতে মানসিক অবসাদে ভেঙে পড়েছিলেন মানুষটা। আমি কিন্তু তাকে এই নিয়ে কিচ্ছু বলিনি, কখনো কোনো কটু কথা শোনাইনি। বুঝতেই পারিনি যে কাল রাতেও এই ঘটনা ঘটার পর তিনি এতটাই ভেঙে পড়বেন যে আমি ঘুমিয়ে পড়লে পরে তিনি আর বলতে পারল না নন্দিনী। দলা পাকানো কান্নায় আটকে গেল তার কণ্ঠস্বর। বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম আমি। সেদিন সন্ধ্যায় আর ইচ্ছে করল না রত্নাবাইয়ের মেহফিলে যেতে। নিজের শয়নকক্ষের আরাম কেদারায় বসে নিজেকে বোঁদ করে রেখেছিলাম বিদেশি হুইস্কির রঙিন স্রোত আর অম্বুরি তামাকের সুগন্ধের মাঝে। অন্যদিন এই সময়ে কোনো নারী দেহ ছাড়া আমার চোখে কিছুই মজে না, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ যে শুধুই একজন পুরুষের চিন্তা বিধ্বস্ত করে চলেছে আমার মস্তিষ্ককে। সে আর কেউ নয়, শশধর। কলেজে একসাথে পড়ার সময় ওর সাথে আমার প্রথম আলাপ। শুনেছিলাম যে তার বাড়ি ছিল পূর্ব বাংলার রাজশাহীতে। সেখানকার বেশ অবস্থাপন্ন পরিবারের ছেলে ছিল সে। পরপর 3 বার পরীক্ষা দিয়ে বিএ পাশ করি আমি, কিন্তু আমার মেধাবী বন্ধুটি একবারেই পাশ করে দেয় তরি। ভাগ্যের কি পরিহাস! দেশভাগের পর একদিন সেই ছেলেই তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে সহায় সম্বলহীন অবস্থায় এসে পৌঁছলো আমাদের জমিদারিতে। ভাগ্যিস আমি ছিলাম, না হলে যে কোথায় ভেসে যেত তারা কে জানে। সেদিনই প্রথম দেখেছিলাম আমি নন্দিনীকে। এমন ক্লান্ত বিধ্বস্ত অবস্থায়ও এমন রূপের অধিকারিণী সে, যা উন্মাদ করে দিতে পারে যে কোনো পুরুষকে। না, সত্যি সার্থক মনে হয়েছিল ওদের দুজনের জুটি। শশধরকে দেখে মনে হচ্ছিল যে আমার যেন সব থেকেও কিচ্ছু নেই। সত্যি নারী দেহ ভোগ করা সে তো যে কোনো পুরুষই পারে, কিন্তু সারা জীবনের জন্য যে নারীর ভেতর নিজের আশ্রয় খোঁজে একজন পুরুষ, তেমন নারীকে নিজের সহধর্মিণী রূপে পাওয়াটা ভাগ্যবানের কথা। আর সেই ছেলেরই আজ এই নিদারুণ পরিণতি। একটা অজানা শিহরণ খেলে গেল আমার সমগ্র শরীরে। তার মানে কি সত্যিই কোনো অতি প্রাকৃত শক্তির দ্বারা নিজের পুরুষত্ব হারিয়েছিল শশধর? কেমন করে এ সম্ভব? আর কেই বা চাইতে যাবে তার এমন দুর্গতি, এবং কেন? এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে 2 চোখের পাতা এক হয়ে এসেছিল আমার, তা নিজেই বুঝতে পারিনি। হঠাৎ 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 তন্দ্রাবোধটা ভেঙে গেল একটি যুবা কণ্ঠের আকস্মিক তীব্র আর্তচিৎকারে। মদের নেশাটা তখনও পুরোপুরি কাটেনি আমার। তাও আরাম কেদারা থেকে উঠে টলমল পায়ে একবার ঘরের বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম আমি। কই, এখন তো আর কিছু শোনা যাচ্ছে না। এই সময় আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় তার বুকে পূর্ণরূপে বিকশিত হয়েছে চাঁদ। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে আর তেমন কোনো অস্বাভাবিক কণ্ঠস্বর না শুনতে পেয়ে ঘরে ফিরে গেলাম আমি। মনে হলো হয়তো ঘুমের ঘোরে দেখা কোনরূপ দুঃস্বপ্নের বশে আমি শুনতে পেয়েছি সেই আর্তনাদ।
কিন্তু সেই আর্তনাদ যে আমার মনের কল্পনা দ্বারা উৎপন্ন নয়, এই কথা ভয়ঙ্করভাবে প্রমাণিত হলো পরের দিন সকালে। আরও একবার গোটা জমিদার বাড়ি ঘিরে হুলস্থুল বেঁধে গেল। আতঙ্ক জমাট বেঁধেছে এই বাড়ির পেছনের দিক লাগোয়া ছোট ছোট মোসাহেবখানার একটি ঘরে। সেই ঘরে বাস করত এক 20-25 বছর বয়সের যুবক, নাম কালা চাঁদ। গায়ের রঙের সঙ্গে যথার্থই সমার্থক ছিল তার নাম। এই বাড়ির 15-20 জন চাকরের মধ্যে সে একজন। আজ সকালেই তার ঘরের মেঝেতে আবিষ্কৃত হয়েছে তার মৃতদেহ। তার হাঁ করা মুখ এবং ঘরের কড়িকাঠের দিকে এখনো চেয়ে থাকা বিস্ফারিত 2 চোখের দৃষ্টি দেখেই মনে হচ্ছিল যে গতকাল রাতেই কোনো অজানা দৃশ্য দেখে প্রবল আতঙ্কের চোটে বন্ধ হয়ে গিয়েছে তার হৃদযন্ত্র। আরশির সামনে দাঁড়িয়ে নিজের গা থেকে একে একে গয়নাগাটি খুলে রাখছিল রত্না। সম্পূর্ণরূপে বিবস্ত্র হয়ে একবার আরশির বুকে ফুটে ওঠা নিজের দেহটাকে ভালো করে নিরীক্ষণ করতে লাগলো সে। এই দেহের জন্যই আজ তার এত নামডাক, এত পয়সা কড়ি। না হলে ওই সব নাচগান তো কত মেয়েই করতে পারে, কিন্তু সকলে কি আর ডাক পায় জমিদার বাড়িতে মুজরা করতে আসার? খাস ছোট বাবু তাকে কলকাতা থেকে এই গ্রামে বায়না করে আনিয়েছেন। এই বাড়ির অন্দরমহলের একটি সুবিশাল ঘরে তাকে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। কলকাতার কত নামজাদা বাইজি বেশ্যারা তো চাতকের মতো হাঁ করে আছে তার জন্য। এই সব ভাবতে ভাবতেই নিজের শরীরটা একটা হালকা শাড়িতে আবৃত করে সে ঘর থেকে বেরিয়ে বারান্দার খোলা হাওয়ায় এসে দাঁড়ালো। চারিদিকে নিঝুম নিস্তব্ধ রাতের অন্ধকারের কালি মেখে সাক্ষাৎ দৈত্যপুরীর মতো দাঁড়িয়ে আছে গোটা জমিদার বাড়িটা। বাড়ির চাকর বাকরেরাও ঘুমিয়ে পড়েছে বোধহয়। নিভে গেছে সকল ঘরের বাতি, শোনা যাচ্ছে না কারোর কণ্ঠস্বর। শুধু বাড়ির পেছনের ওই জঙ্গল থেকে আসছে শেয়ালের ক্রন্দন রব। কেমন যেন গা ছমছম করে উঠল রত্নার। সে তাড়াতাড়ি ঘরে ফিরে বাতি নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। বন্ধ করে দিল নিজের 2 চোখ। আবার কত অন্যান্য চিন্তা ভিড় করে এলো তার মস্তিষ্কে। এই যে ছোট বাবু, যাকে সে এত ভালোবাসে, তিনিও তো শুধু তার শরীরটাকেই চিনলেন। তার সাথে কাটানো প্রতিটা রাতের দাম তিনি কড়ায় গণ্ডায় উসুল করে নেন। কিন্তু একবার যদি তিনি বুঝতেন তার মনের কথা, একবার যদি এক চিলতে সিঁদুর তিনি তুলে দিতেন তার কপালে। না, আর ভাবতে পারল না রত্না। তার বন্ধ চোখের পাতার ভেতর থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুধারা। এমন সময় হঠাৎ নিজের কপালে যেন কিসের একটা স্পর্শ অনুভব করল রত্না। চমকে উঠে সে 2 চোখ খুলে তাকিয়ে দেখল যে সেটা হলো এই রাতের অন্ধকারে ঠিক তার উপরে সেই ঘরের কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত এক ছায়া মূর্তির পায়ের গোড়ালি। বিস্ফারিত চোখে তেমন ভাবেই উপরের দিকে তাকিয়ে রইল রত্না। আর পড়ল না তার চোখের পাতা। নিঃশ্বাস নেওয়ার জন্য ওঠানামা করল না তার বুক। পরদিন সকালে বিমর্ষ চিত্তে দাঁড়িয়েছিলাম বাড়ির উঠোনের এক কোণে। ততক্ষণে থানা থেকে লোকজন এসে তুলে নিয়ে গিয়েছে রত্নার মৃতদেহ। একটি আত্মহত্যা এবং পরপর 2টি মৃত্যু। যা কিভাবে ঘটল এখনো তা কেউ জানে না। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা মনে হচ্ছিল আমার।
মনে হচ্ছিল যে আমার বিবেকে থাকা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝের গণ্ডিটাকে কেউ হাতুড়ি মেরে গুঁড়িয়ে দিচ্ছে ক্রমাগত। তার মানে এই বাড়ির উপর সত্যিই চেয়ে আছে কোনো অশরীরী কালো ছায়া। চিন্তার ঘোর কাটল যখন দেখলাম কাছাড়ি বাড়ির সামনের উঠোনে কয়েকজন লেঠেলের মধ্যে একটি জটলা বেঁধেছে। তারা যেন উত্তেজিত হয়ে কী সব বলে চলেছে। এদিকে নায়েব মশাই তাদের শান্ত করবার চেষ্টা করছেন। আমি কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যেতেই তারা চুপ করে গেল। কিন্তু ততক্ষণে মুখ খুললেন শঙ্করবাবু। ছোটবাবু, এরা সকলে আপনাকে একটা কথা বলতে চায় ছোটবাবু। আমি বললাম, বেশ, বলো কি বলতে চাও। লেঠেলদের সর্দার কাল্লুর এদের মধ্যে সবচেয়ে তাগড়াই চেহারা। সে সমীহের সুরে করজোরে আমাকে বলে উঠল, হুজুর, অপরাধ নেবেন না, কিন্তু আমাদের সকলের একটাই কথা মনে হচ্ছে, এ বাড়িতে যা কিছু অঘটন ঘটে চলেছে তার পেছনে একজনেরই হাত থাকতে পারে। আমি চিৎকার করে বলে উঠলাম, কে সে? কার কথা বলছো তুমি কাল্লু? কাল্লুর দীর্ঘাকৃতি শক্তপোক্ত শরীরটাও যেন কেঁপে উঠল আতঙ্কের চোটে। সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, এই গ্রামের শ্মশানে একজন অঘরী তান্ত্রিকের বাস হুজুর। যে পিশাচ সিদ্ধ, তন্ত্র মন্ত্র, কালা জাদু এসব জানিছে। কাল্লুর কথা শেষ না হতেই বাকি লেঠেলরাও তারস্বরে তাকে সমর্থন করে উঠল। কাল্লু বলেই চলল, আমাদের সকলের মনে হয় এখনই একবার শ্মশানে গিয়ে ওই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ওকে লাঠির বাড়ি মেরে ওর হাড় গোড় ভেঙে ওকে গ্রাম ছাড়া করা উচিত। আবার বাকি জন গর্জে উঠল কাল্লুকে সমর্থন করার সুরে। অগত্যা আর কোনো উপায় না দেখে আমি বললাম, ঠিক আছে, তোমরা সেখানে যেতে চাইছো তো যাও, কিন্তু তার গায়ে হাত তুলবে না কেউ। তোমাদের কাজ হবে আমার কাছে তাকে ধরে নিয়ে আসা, তারপর ঠিক হবে ওর শাস্তির মাপকাঠি। ওরা সকলে আমাকে প্রণাম করে চলে গেল শ্মশানের রাস্তায়। আমি উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করতে লাগলাম তাদের সেই অঘরীকে নিয়ে ফিরে আসার। কিন্তু প্রতীক্ষার অবসান যে এত বিভীষিকাময় হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। 2 ঘন্টার মধ্যেই ওরা ফিরে এলো সেই অঘরীর প্রাণহীন নগ্ন দেহটাকে নিয়ে। সেই একই রকম উপরের দিকে চেয়ে থাকা তার বিস্ফারিত চোখ, মৃত্যুর খানিক আগে উপলব্ধি করা তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট ছড়িয়ে আছে তার দাড়ি গোঁফের জঙ্গলে ঢাকা মুখমণ্ডলে। মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল আমার। নিস্তেজ হয়ে ধপ করে উঠোনে বসে পড়লাম আমি। ওরা সকলে লাশটিকে ফেলে শশব্যস্ত হয়ে ছুটে এলো আমার কাছে। এরপর অতিবাহিত হয়েছে বেশ কয়েকটা সপ্তাহ। ক্রমাগত মৃত্যুগুলির আতঙ্কের রেশ অনেকটাই কেটে গিয়েছে আমার মন থেকে। এরই মধ্যে নন্দিনীর এই বাসস্থানের খোঁজ পেয়ে তার সাথে দেখা করতে এসেছিলেন তার দুঃসম্পর্কের কাকা, সদ্য বিধবা সুন্দরী যুবতী। নন্দিনীর অসহায়ত্বের কথা ভেবেই বোধহয় তিনি সাহস করে একটি প্রস্তাব তোলেন আমার কাছে। হ্যাঁ, নন্দিনীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করার প্রস্তাব। বলাই বাহুল্য, সেই মুহূর্তে নন্দিনীর অশ্রু ভরা চোখের দিকে তাকিয়ে আমিও না বলতে পারিনি সেই প্রস্তাবে। আজ গোটা জমিদার বাড়িতে সাজো সাজো রব। রাতের অন্ধকার ভেদ করে সারা বাড়িময় জ্বলে উঠেছে আলোর নকশা। নহবতখানা থেকে ভেসে আসছে সানাইয়ের মধুর ধ্বনি। আজ আমার আর নন্দিনীর ফুল সজ্জার রাত্রি। রত্নার সাথে সেদিনকার সহবাসের পর আবার নারী সঙ্গ পেতে চলেছি আমি।
সন্ধে থেকেই আমার ঘরে লেগেই আছে ইয়ার দোস্তের হৈহুল্লোড় এবং তার সঙ্গে মদ্যপান। সঠিক সময়ে তারাই আমার নেশাগ্রস্ত শরীরটাকে ধরে ধরে পৌঁছে দিল ফুলশয্যার ঘরের দরজার বাইরে। সেই দরজা খুলে ধীর পায়ে অগ্রসর হতে লাগলাম ফুলে ফুলে সাজানো পালঙ্কটার দিকে, যার মাঝে বেনারসি আর গয়নায় সুসজ্জিতা হয়ে ঘোমটার ভেতর নন্দিনীও বোধহয় অধীর চিত্তে প্রতীক্ষা করছে আমারই জন্যে। বিছানায় এসে আমি ঝাঁপিয়ে পড়লাম নন্দিনীর উপরে। নেশাগ্রস্ত কাঁপা কাঁপা হাতেই খুলতে লাগলাম তার একের পর এক পোশাক। নন্দিনীর মুখেও যেন ফুটে উঠল পরম তৃপ্তির আভাস যখন তার সম্পূর্ণ নগ্ন শরীরটার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হতে লাগলো। আর একটুও সময় নষ্ট না করে সেই ঘরের বাতি নিভিয়ে প্রবল উত্তেজনায় খামচে ধরলাম নন্দিনীর শরীরটাকে। যেন ভেঙে গুড়িয়ে গেল তার নরম দুই হাতের তালু আমার শক্ত পুরুষালী হাতের মুঠোর ভেতর। তার শরীরের সমস্ত অংশ ভরিয়ে দিলাম আমি চুম্বনের মাদকতায়। কিন্তু কিন্তু এ কি? আমার এই চোখের সামনে অন্ধকারের মধ্যে একটু একটু করে যেন বদলে যাচ্ছে নন্দিনীর শরীর, যেন ক্রমশ লোমশ আর পুরুষালী হয়ে উঠছে তার সর্বদেহ। তার স্তন যুগলের জায়গায় যেন রয়েছে কোনো পুরুষের পেশিবহুল বুকের অংশ। এ কি করে সম্ভব? কি করে? এক নিমেষে আমার রক্তের সমস্ত কাম উত্তেজনা যেন গলে জল হয়ে গেল। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি এক ঝটকায় নিজেকে সরিয়ে নিলাম এই পুরুষের দেহ থেকে। তারপর খাট থেকে দূরে গিয়ে সেটিয়ে রইলাম দেওয়ালের গায়ে। এতক্ষণে খাটের উপর উঠে বসেছে সেই পুরুষের মূর্তি। তার তীব্র পুরুষালী কণ্ঠের অট্টহাসিতে যেন কেঁপে উঠছে আমার সর্ব শরীর। এই কণ্ঠস্বর আমার খুব চেনা। এ যে আমার বাল্যবন্ধু শশধরের গলার আওয়াজ। আমি কম্পিত গলায় চিৎকার করে বলে উঠলাম তাকে, ক্ষমা করে দে ভাই, ভাই আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। আমার নন্দিনীর রূপ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি আর হিম করা সুরে বলে উঠল শশধরের কণ্ঠ, ক্ষমা চাইছিস এখন? ক্ষমা? মনে পড়ছে তোর অপরাধের কথাগুলো? তোর দ্বারা রত্নাকে অর্থের প্রলোভন দেখানো, তারপর সে হাত করলো বাড়ির চাকর কালাচাঁদকে। সে আমাদের ঘর পরিষ্কার করতে আসার সময় লুকিয়ে সংগ্রহ করলো আমার চিরুনিতে লেগে থাকা কয়েক গাছি চুল। সেই চুলের গাছি নিয়ে রত্না গেল শ্মশানের সেই অঘরী তান্ত্রিকের কাছে আমার দেহাংশের সাহায্যে তন্ত্রমতে ধীরে ধীরে আমাকে নপুংসক করে তোলার জন্য। কিরে, মনে পড়ছে তো সেই সব কথা? আমি আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেলাম। শশধরের প্রেতাত্মা বলেই চলল, কালাচাঁদ, রত্না এবং সেই অঘরী, এদের সকলের অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। কিন্তু তুই তো আমার বাল্যবন্ধু, তুই কি করে পারলি আমার এমন সর্বনাশ করতে? শুধুমাত্র নন্দিনীকে পাওয়ার জন্য এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি আমার সাথে? না, মৃত্যুর মতো তাৎক্ষণিক শাস্তি তোর জন্য যথেষ্ট নয় শিলাদিত্য। আমি তোকে মরতে দেব না রে, আর না তোর শরীরেও প্রবেশ করাবো নপুংসকতার মতো খুঁত। তবে তোর দেহে পুরুষত্ব অটুট থাকলেও তুই কখনোই পাবি না নারী সঙ্গের সুখ। আজ থেকে যখনই তুই কোনো নারীর সাথে সহবাস করতে উদ্যত হবি, তখনই তার মধ্যে দেখতে পাবি আমাকে। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হবে তোর কামোত্তেজনা। সারা যৌবন কাল ধরে তুই ছটফট করবি নারী সঙ্গ পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তুষ্ট করতে পারবি না নিজেকে। তোর একমাত্র সঙ্গী হবে হস্তমৈথুন।
আমি আমি ভয়ার্ত চিত্তে কোনো মতে সেই ঘরের দরজা খুলে এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর তারপর জোর কদমে ছুট লাগালাম যেদিকে দুই চোখ চায়। কিছুক্ষণের মধ্যে মনে হলো যে চোখের সামনে যেন অন্ধকার হয়ে গেল সব। নিজেও বুঝতে পারলাম না যে কখন আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। এই ঘটনার পর বেশ কিছু বছর কেটে গিয়েছে। নন্দিনী অন্যত্র বিবাহ করে সুখে সংসার করছে। কলকাতার সব নামজাদা মানসিক রোগের ডাক্তারগুলো সুস্থ করে তুলতে পারেনি আমাকে। কেউ কেউ কি যেন একটা গাল ভরা ইংরেজি নাম দিয়েছে আমার এই রোগটার। হ্যাঁ, মনে পড়েছে, ফ্রেগৌলি ডিলিউশন। এই মানসিক রোগে নাকি রোগী সকল মানুষের মধ্যে একটি নির্দিষ্ট মানুষকেই খুঁজে পায়, যে মনে করে যে ভিন্ন ভিন্ন মানুষজন হলো আসলে একটি নির্দিষ্ট মানুষেরই ছদ্মবেশ ধারণ করা রূপ। কিন্তু আমি এই সব মানি না। আমি নিশ্চিত শশধরের প্রেতাত্মাই আমার উপরে প্রতিশোধ নেবার জন্য এই কাজ করে চলেছে, এবং আমার সারা জীবন ভর সে একইভাবে আমাকে এই নিষ্ঠুর পরিস্থিতির সম্মুখীন করে চলবে। আপনাদের কি মনে হয়? এর আগে আপনারা শুনেছিলেন মহেশপুরের জমিদার শিলাদিত্য চৌধুরীর প্রাসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জমিদারেরই বন্ধু শশধর। বন্ধু পত্নী নন্দিনীর কাছে শশধরের ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি জানান কোনো অজানা কারণে শশধরের শরীরে খুঁত জন্মেছিল, নপুংসক হয়ে গিয়েছিলেন তিনি। এরপরে বাড়িতে আরও দুটি মৃত্যু নেমে আসে। দুটি মৃত্যুই অস্বাভাবিক। সবাই কিছু দেখে ভয়ে প্রাণ ত্যাগ করেছে। একজন লেঠেলের কাছ থেকে জমিদার জানতে পারেন এক অঘোরী তান্ত্রিক কদিন যাবৎ বাসা বেঁধেছে গ্রামের শেষে শ্মশানের কাছে। জমিদার অঘোরীকে ধরে আনার আদেশ দেন, কিন্তু সেখানে গিয়ে সবাই দেখতে পায় একই রকমভাবে অঘোরীরও মৃত্যু ঘটেছে। চিন্তা ঘিরে ধরে জমিদার শিলাদিত্যকে। এরপর নন্দিনীর এক দুঃসম্পর্কের কাকা নন্দিনীর সমস্ত দায়িত্ব জমিদার বাবুকে নেওয়ার প্রস্তাব দেন। শিলাদিত্য সানন্দে সেই প্রস্তাবে সায় দেয়, কিন্তু ফুলশয্যার দিনে সঙ্গমকালে শিলাদিত্য নন্দিনীর মধ্যে দেখতে পায় শশধরের ছায়া কি। শশধরের প্রেতাত্মা জানায় কিভাবে শিলাদিত্য সেই অঘোরী ও বাকি দুজনকে দিয়ে তন্ত্র বলে আস্তে আস্তে নপুংসকে পরিণত করে তাকে। সে আরও বলে যে শিলাদিত্যকে সে মারবে না, কিন্তু তাকে অভিশাপ দেয় কোনো নারীর সাথেই কোনোদিনই আর সঙ্গম করতে পারবে না সে। সঙ্গমকালে সঙ্গিনীর মধ্যে দেখতে পাবে শশধরের ছায়াকে। আর অতীতের পৃথিবীর কোনো এক অজানা কোণে অবস্থিত একটি ছোট্ট জঙ্গলে ঘেরা গ্রামে নেমেছে রাতের অন্ধকার। পাথরের দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া ছোট ছোট কুঁড়ে ঘরগুলোর ওপর চাঁদের আলো পড়ে সৃষ্টি করেছে এক মায়াবী জগৎ। প্রতিটি ঘরেই নিভে গিয়েছে আলোর জন্য জ্বালিয়ে রাখা অগ্নিকুণ্ড। শোনা যাচ্ছে না কারো কথাবার্তার আওয়াজ। নিদ্রা দেবীর আরাধনায় নিমগ্ন গোটা গ্রাম। মাঝে মাঝে শুধু শোনা যায় নিশাচর শেয়াল কুকুরের ডাক তথা রাত পাখিদের কর্কশ ক্রন্দনধ্বনি। পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে একটি ঠান্ডা হাওয়ার দাপট, যা সমানে কাঁপিয়ে তুলেছে এই বাড়ির খোলা জানলার পাইন কাঠের পাল্লাগুলিকে। তবে সেদিকে কোনো খেয়াল নেই এই ঘরের চূর্ণ মাটির প্রলেপে আবৃত পাথুরে মেঝের ওপর পাখির পালক দিয়ে তৈরি চাটায়ে শায়িত এক নারী পুরুষের জুটির। এই মধ্যরাতেও শরীরী ক্রিয়ায় মত্ত এই দম্পতির চোখে মুখে ঘুমের রেশমাত্র নেই। দীর্ঘদেহী পুরুষটির সুঠাম দেহ ক্রমাগত ওঠানামা করছিল তার নিচে শায়িত নগ্ন নারী দেহটির ওপর। মাঝে মাঝে শোনা যাচ্ছিল দুজনের সুখানুভবের মৃদু গুঞ্জনধ্বনি। কিছুক্ষণের মধ্যেই
দ্রুত বেগে নিঃশ্বাস নিতে নিতে নারী দেহের ওপর থেকে এক পাশে ঢলে পড়ল পুরুষটি। তারপর বেশ কয়েকটি মুহূর্ত স্তব্ধ থাকার পর হঠাৎ ক্ষিপ্র চিতাবাঘিনীর মতো নারীটি আবার জাপটে ধরল পুরুষটির দেহটিকে। পুরুষটির পুরুষ্ঠ ঠোঁটের যতটা কাছে সম্ভব নিজের মুখটাকে নিয়ে গিয়ে কোনো এক দুর্বোধ্য ভাষায় হাঁপাতে হাঁপাতে বলে উঠল নারীটি, আর একটা রাত, শুধুমাত্র আর একটা রাতই আমি কাটাতে পারবো তোর সাথে। উদ্বেগহীন গলায় বলে উঠল পুরুষটি। জানি পরশুদিন সকালেই তোকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে আমাকে, যেখান থেকে আর তোর কাছে ফিরে আসা কখনোই সম্ভব হবে না আমার পক্ষে। উত্তেজিত কণ্ঠে চিৎকার করে উঠল নারীটি। কিন্তু আমি যে পারবো না রে, পারবো না তোকে ছেড়ে একটা রাতও কাটাতে। আমি যে বাকি 3 জনের মতো নই, যারা শুধুমাত্র আচার আচরণের খাতিরেই কিছুদিনের জন্য বাধ্য হয়েছিল তোর বিছানায় আসতে। আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি রে, তোকে ছাড়া বাঁচবো কি করে আমি? পুরুষের গলায় বিস্ময়ের স্বর। এ কি বলছিস তুই? তুই তো সব জেনে শুনেই। আবার ঝাঁঝিয়ে ওঠে নারীটি। হ্যাঁ, তুই যে এই পৃথিবীতে মাত্র কিছুদিনের অতিথি, এই কথা আমার অজানা নয়। তা জেনেই তো আমি তোর শয্যা সঙ্গিনী হয়েছি। কিন্তু এখন যে আমি তোকে কিছুতেই হারাতে চাই না রে, কাউকে কেড়ে নিতে দেব না তোকে আমার কাছ থেকে। তা অসম্ভব। জেনে রাখিস, আমার মেয়াদ আর মাত্র 1 দিন। না, অসম্ভব নয়, কারণ তার উপায় আমি আগে থেকেই বার করে রেখেছি। মৃদু হেসে প্রত্যুত্তর দিল নারীটি। এই বলে সেই মুহূর্তেই সেই পুরুষটির পাশ থেকে উঠে ছুটে চলে গেল সেই ঘরের এক কোণে। তারপর সে পাথরের দেওয়ালের গায়ে খাঁজ কাটা তাক থেকে তুলে নিল একটি মাটির কলস। সেটির মুখের ঢাকনা সরিয়ে তার মধ্যে হাত ঢুকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বার করে আনলো একটি 4 পেয়ে ছোট্ট প্রাণীকে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেয়েটির 2 আঙুলের মাঝে ধরে থাকা সুন্দর সোনালি ছোপ ছোপ চামড়াধারী সেই ছোট্ট প্রাণীটির গায়ের ওপর। অপার বিস্ময়ে সেদিকে চেয়ে বলে উঠল পুরুষটি, এটা তো একটা বিষাক্ত ব্যাঙ। ঠিক তাই, বিষ। এই প্রাণীটার বিষ প্রায়শই কেড়ে নেয় কত মানুষের প্রাণ, তাই না? উত্তেজনায় জলজল করে উঠল মেয়েটির 2 কাজল কালো চোখ। সে বলেই চলল, কিন্তু এই বিষ দিয়েই আমি যে বাঁচাতে চলেছি তোর প্রাণ। এর থেকে বেশি তার সম্বন্ধে আর কোনো খোঁজ খবর নেই আমার কাছে। হয়তো খুব সুখেই আছে সে, তাই তার খোঁজ নেওয়ার কোনো দরকারও বোধ করিনি আমি। আজ একটি বিভীষিকাময় নিকষ কালো মৃত্যুর ছায়া ঘনীভূত এই জমিদার বাড়ির মোসাহেবখানার একটি ঘরে। সন্ধ্যার ঝড় জল আর বজ্রপাতের শব্দের সাথে পাল্লা দিয়ে সেখান থেকেই ভেসে আসছে এই বাড়ির এক সদ্য মাতৃহারা তরুণ কর্মচারী সুবলের মর্মভেদী হাহাকার। 2 সপ্তাহ ধরে আন্ত্রিকে ভুগে কিছুক্ষণ আগেই ইহলোকের মায়া ত্যাগ করেছে এই বাড়ির দীর্ঘদিনের এক বিধবা রাঁধুনি সরমা। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম কলকাতা থেকে ডাক্তার ডেকে এনে তাকে সুস্থ করে তুলতে, কিন্তু
ভাগ্যের লিখন পরিবর্তন করার ক্ষমতা বোধহয় চিকিৎসা শাস্ত্রেও লেখা নেই। খবর পেয়েই আমি অতি দ্রুত পায়ে ছুটে এসেছিলাম সরমার ঘরে। অন্ধকার ঘরের এক পাশে একটি কুপি জ্বলছে। মাঝে মাঝে তীব্র ঝোড়ো হাওয়ার দাপটে দপ করে কেঁপে উঠছে তার শিখা। ঘরটি ভরেছিল বেশ কিছু চাকর বাকরের ভিড়ে। সকলেরই মুখে আতঙ্ক এবং শোকের ছায়া। আমাকে এই ঘরে ঢুকতে দেখে সকলেই প্রস্থান করল সেখান থেকে। শুধু দড়ির খাটিয়ায় ছোট বিছানার উপর নিশ্চল পড়ে রইল সরমার শীর্ণকায় মৃতদেহটি। আর তার বুকের উপর মুখ গুঁজে এখনো কেঁদে চলেছে সুবল। আমি গিয়ে সুবলের কাঁধে হাত রাখতেই সে মৃত মায়ের বুক ছেড়ে হাউমাউ করে জড়িয়ে ধরল আমার দুটি পা। আমি তার দুই কাঁধ ধরে নিচ থেকে উঠিয়ে তাকে তার মায়ের পাশে বসালাম। তারপর নিজেও তার পাশে বসলাম। সে চিৎকার করে বলে উঠল, মা তো আর রইল না কর্তা বাবু। কর্তা বাবু, এবার আমার কি হবে? আমি আশ্বাসের সুরে বললাম, তোর কোনো চিন্তা নেই সুবল। এই বাড়িতে আগে তোরা যেমন থাকতিস এখনো থাকবি। আমি আছি তো নাকি? আর শোন, মা বাবা তো চিরকালটা বেঁচে থাকে না বল। যা যা দেখ দেখি নায়েব মশাই দাহ করার সমস্ত ব্যবস্থা করে উঠতে পারলেন কিনা। সুবল চোখ মুছতে মুছতে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমিও মৃতদেহের পাশ থেকে উঠতে যাব, এমন সময় মনে হলো যে একটি বরফের মতো ঠান্ডা হাত যেন চেপে ধরল আমার ডান হাতের পাতা। আমি ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই আতঙ্কে শিউরে উঠলাম, কারণ যে হাতটা আমার হাত চেপে ধরেছে সেটা আর কারোর নয়, সদ্য মৃতা সরমার। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ঝটকায় নিজের হাতটা সেই হিমশীতল স্পর্শ থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে চলে গেলাম ঘরের দরজার দিকে। কিন্তু সেই ঘর থেকে বেরোনোর আগেই সশব্দে বন্ধ হয়ে গেল দরজার দুই পাল্লা। আমি দরজার গায়ে আছড়ে পড়ে তা খোলার চেষ্টা করতে লাগলাম। ঠিক এমন সময়ে সেই চেনা পুরুষ কণ্ঠের ডাক ভেসে এলো পেছন দিক থেকে। বৃথা ভয় পেয়ে পালানোর কোনো দরকার নেই শিলাদিত্য। ওর সাথে আমার কিছু কথা আছে। শশধরের গলার স্বর চিনতে এতটুকু দেরি হলো না আমার। আমি পেছন ঘুরে কুপির আলোয় স্পষ্ট দেখলাম যে বিছানার উপর উঠে বসে নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সরমার দেহ। রক্তের মতো লাল হয়ে উঠেছে তার দুই চোখ। সম্পূর্ণরূপে শশধরের কণ্ঠস্বরে সে বলে চলল, না, আমি সরমা নই শিলাদিত্য। তার মরদেহে ক্ষণিকের জন্য আশ্রয় নেওয়া তোর পুরনো বন্ধু শশধর আমি। নিশ্চয়ই চিনতে পেরেছিস আমায়। একটা দমকা হাওয়ার ঝাপটা এসে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিল কুপির আগুন। দুম দাম করে কেঁপে উঠল ঘরের জানালার পাল্লাগুলি। এই আঁধারের মধ্যেই আবার শোনা গেল শশধরের কণ্ঠস্বর, জানি আমার দেওয়া অভিশাপে দুর্বিষহ হয়ে উঠেছে তোর জীবন, কিন্তু ততোধিক ক্লান্ত হয়ে পড়েছি আমিও। কারণ যতদিন তোর জীবনে এই অভিশাপ থাকবে ততদিন আমিও মুক্তি পাবো না এই পৃথিবী থেকে। তাই খুব তাড়াতাড়ি তুই এমন একটি পরীক্ষার সম্মুখীন হবি যার উপর নির্ভর করবে আমার দেওয়া অভিশাপ আমি ফিরিয়ে নেব কিনা। তৈরি থাকিস কিন্তু। আমি কিছু একটা বলতে চলেছিলাম, কিন্তু তার আগেই শিথিল হয়ে বিছানায় ঢলে পড়ল সরমার দেহ। আলগা হয়ে গেল ঘরের দরজার পাল্লার বন্ধ হয়ে যাওয়ার শক্ত ভাব। ঠিক তখনই দরজা ঠেলে
বেশ কিছু লোকজনের সাথে সেই ঘরে অবাক হয়ে প্রবেশ করলেন নায়েব মশাই শঙ্কর বাবু। তিনি বিস্মিত স্বরে বললেন, কর্তাবাবু, আপনি এই মরার ঘরে অন্ধকারের মধ্যে দরজা বন্ধ করে কি করছিলেন? আমি লোক নিয়ে এলুম লাশ শ্মশানে নিয়ে যেতে। আমি কোনো উত্তর দিতে পারলাম না তাকে, শুধু বিহ্বল চোখে তাকিয়ে রইলাম তার দিকে। চিকিৎসা বিজ্ঞান অশরীরী বা অতিপ্রাকৃত বিষয়গুলিকে কখনোই মান্যতা দেবে না মিস্টার চৌধুরী। ঠোঁটের কোণে চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন ডক্টর নবারুণ হালদার। আপনার সকল অলৌকিক অভিজ্ঞতাগুলোর নানা রকমের গাল ভরা নাম দেবে সাইকোলজির ভাষায়। আমি চুপ করে তাকিয়ে রইলাম সেই ধোঁয়ার কুণ্ডলীর দিকে, যা ধীরে ধীরে কলকাতার এই অতি প্রাচীন মানসিক রোগের হাসপাতালের লম্বা খোলা জানালার লোহার শিকগুলির ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল বাইরে। নবারুণ বাবুর কাছে আমি বেশ কিছু বছর ধরে চিকিৎসাধীন। কলকাতার মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে বেশ নামডাক আছে তার, এবং বর্তমানে এই হাসপাতালের বেশ উচ্চ পদে কর্মরত তিনি। যদিও বা লৌকিক অলৌকিকের এই জটিল মায়াজাল থেকে আমাকে এখনো উদ্ধার করতে পারেননি তিনি, তবুও এই মিষ্টভাষী দেখা করতে আসি এই হাসপাতালে উপস্থিত তার চেম্বারে। আজও তেমনই একটা দিন। বেশ কিছুক্ষণ চিন্তার পর কিছু একটা বলতে চলেছিলাম আমি, এমন সময় বাইরে থেকে একটা কোলাহলের আওয়াজ পেয়ে আমাদের দুজনেরই চিন্তার ঘোর কেটে গেল। দুজনেই ছুটে সেই চেম্বারের বাইরে বেরিয়ে এলাম। শব্দটা আসছে এই হাসপাতালের পেছনের দিক থেকে, যেখানে বিভিন্ন মানসিক রোগীদের ভর্তি করে রাখা হয়। সেদিকে ছুটে যাওয়ার পথেই আমাদের দেখা হয়ে গেল বেশ কয়েকজন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে, যারা দোতলার বারান্দায় উদ্বিগ্ন চিত্তে জটলা বাঁধিয়ে বসেছে। তাদের কাছে পৌঁছতেই গুরুগম্ভীর গলায় বলে উঠলেন ডক্টর হালদার, কি হয়েছে কি? এখানে দাঁড়িয়ে তোমরা চেঁচামেচি করছো কেন? সর্বনাশ হয়ে গিয়েছে স্যার। আজ সকাল থেকে অলোকেশ বাবুকে, মানে আসামি অলোকেশ বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুণ্ঠিত গলায় বলে উঠল এক কর্মচারী। মুহূর্তের মধ্যেই পাংশুবর্ণ হয়ে উঠল নবারুণ বাবুর মুখ। অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন, সে কি? ঠিক তখনই হাউ হাউ করে কেঁদে উঠল আর একজন কর্মচারী। সে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিন স্যার, বড্ড ভুল হয়ে গিয়েছে আমার। কাল আমারই দায়িত্ব ছিল অলোকেশ বসুর ছেলে রাতে পাহারা দেওয়ার। তিনি বারবার কান্নাকাটি করতে লাগলেন কাল রাতে। বললেন হাতে পায়ের লোহার চেনগুলোকে খুলে দিতে। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ঘা হয়ে গিয়েছে, একটু শান্তিতে ঘুমোতে চান তিনি। মানুষটার উপরে বড্ড মায়া হয়ে গিয়েছিল স্যার, তাই আর না করতে পারিনি। সারাদিন বাড়িতে খাটাখাটনি করার পর মাঝরাতের দিকে দুই চোখ একটু বন্ধ হয়ে এসেছিল আমার। হে ভগবান, তখন কি আর জানতাম যে সেই সুযোগে মায়া পড়ে গিয়েছে? রাবিশ! এই জঘন্য ক্রিমিনালটার উপর তোমার মায়া পড়ে গিয়েছে? তুমি জানো না যে কত বড় ভুল করে ফেলেছো তুমি? এরপর গোটা পুলিশ মহলের কাছে আমাদের জবাবদিহি করতে হবে এর জন্য। গর্জে উঠলেন ডক্টর হালদার। মাথা নত করে দাঁড়িয়ে রইল লোকটি।
যাও যাও, হাসপাতালের চারদিকে খুঁজে দেখো তাকে পাও কিনা, আর ওনার স্ত্রীর কাছেও খবর পাঠাও। বলো এখানে এসে আমার সঙ্গে দেখা করতে, আর আমাদেরও স্থানীয় থানায় একটা টেলিফোন করে দিতে হবে। আসুন আসুন মিস্টার চৌধুরী, আসুন আসুন। ব্যস্ত হয়ে বলে উঠলেন নবারুণ বাবু। থানায় খবর দেওয়া হয়ে গেল। আর কৌতূহল চেপে রাখতে পারলাম না আমি। তাকে জিজ্ঞাসা করলাম, কে এই অলোকেশ বসু, আর কেনই বা তার আকস্মিক নিরুদ্দেশ হওয়ায় এত হুলস্থুল বেঁধে গিয়েছে এই হাসপাতালে। ডক্টর হালদারের মুখে স্পষ্ট হয়ে উঠল একটি চাপা আতঙ্কের ছাপ। তিনি বললেন, প্রায় 7-8 মাস আগেকার ঘটনা। এই কলকাতা শহরের বুকে ঘটে চলেছিল একের পর এক মর্মান্তিক হত্যাকাণ্ড। যাদেরকে হত্যা করা হচ্ছিল তারা প্রায় সকলেই এখানকার গৃহহীন গরিব মানুষজন, যারা বাধ্য হতো রাতে বিভিন্ন অলি গলি বা রাস্তার ধারে শুয়ে ঘুমোতে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো খুনের প্রক্রিয়া। হত্যাকারী যেন সপাটে তাদের বুকে বসিয়ে দিয়েছে কোনো ধারালো অস্ত্র। তারপর তাদের প্রাণ থাকা অবস্থাতেই তাদের বুক চিড়ে ছিঁড়ে বার করে নিয়েছে কম্পমান হৃৎপিণ্ডটাকে। এই দৃশ্যের ভয়াবহতা নিজের চোখের সামনে কল্পনা করে ভয়ে শিউরে উঠলাম আমি। পরপর 4 জন একইভাবে খুন হবার পরেও অপরাধী ধরা পড়ছে না জেনে যখন পুলিশ প্রশাসন চোখে সর্ষে ফুল দেখছেন, তখনই 5ম ব্যক্তিটিকে খুন করার সময় সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য গোপনে দেখে ফেলল এক পথচারী ভিক্ষুক। সে পরদিনই সেই কথা পুলিশের কাছে গিয়ে জানায়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী আঁকা হয় হত্যাকারীর ছবি, এবং বলা বাহুল্য সে আর কেউ নয়, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমান অলোকেশ বসু। সেদিনই খানা তল্লাশি করা হয় অলোকেশ বাবুর বাড়িতে। তার পরিবারে আছেন শুধু তার স্ত্রী এবং 2 বছরের মেয়ে। কিছুদিন আগেই মারা গিয়েছিলেন তার বিধবা মা। তার বাড়ির চিলেকোঠার ঘরের দরজা ভেঙে ঢুকে একটি অদ্ভুত দৃশ্য দেখেন পুলিশের লোকেরা। একটি অদ্ভুত দেখতে প্রাচীন যুগের পাথরের তৈরি পাত্রের মধ্যে ভস্মীভূত অবস্থায় পড়ে রয়েছে খুন হওয়া হতভাগ্য মানুষগুলির হৃৎপিণ্ডের অবশেষ। এতটা বলে একটু থামলেন ডক্টর হালদার। কিছুক্ষণ স্তব্ধ হয়ে আবার বলতে শুরু করলেন তিনি। সেদিনই গ্রেপ্তার করা হয় অলোকেশ বসুকে। সকলের মনে হয়েছিল হয়তো তিনি অভ্যাস করতেন কোনো গোপন তন্ত্রবিদ্যা, কিন্তু তাকে জেরার পরেই বোঝা গেল যে তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। আদালত থেকে রায় দেওয়া হলো যতদিন না তিনি সুস্থ হচ্ছেন তাকে এখানে কঠোর নিরাপত্তার মধ্যে রাখতে হবে। এতটা বলার পর হঠাৎ সেই ঘরে প্রবেশ করল আরেকজন নিম্ন শ্রেণীর কর্মচারী। সে বলে উঠল, স্যার, আপনার কথা মতো আমরা অলোকেশ বসুর স্ত্রীকে এখানে ডেকে পাঠিয়েছি। তিনি আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। প্রত্যুত্তরে বললেন নবারুণ বাবু। ঠিক সেই মুহূর্তে একটি কন্যা সন্তানকে কোলে নিয়ে বিধ্বস্ত চেহারায় এক মহিলা প্রবেশ করলেন ডক্টর হালদারের ঘরে। তার মুখের দিকে এক ঝলক তাকিয়েই চমকে উঠলাম আমি। 5 বছর পর এই প্রথম দেখা হলো আমার নন্দিনীর সাথে। আর পারছি না, আমি পারছি না আর। চিৎকার করে উঠল নন্দিনী, নিয়ে যান আমাকে এখান থেকে, নিয়ে যান। কান্নায় ভেঙে পড়ে 2 হাতের মুঠো দিয়ে আমার বুকে থাকা জামাটাকে খামচে ধরে বলে উঠল সে। সেদিন ওই
মানসিক রোগের হাসপাতালে আমরা একে অপরকে চিনতে পারলেও ডক্টর হালদারের সামনে না চেনার অভিনয় করেছিলাম। অলোকেশবাবুর নিখোঁজ হওয়ার খবরটা শুনে আর বেশিক্ষণ সেখানে থাকেনি নন্দিনী। আমিও কোনো জরুরি কাজের অছিলায় বেরিয়ে এসেছিলাম ডক্টর হালদারের চেম্বার থেকে। তারপর ফিরতি পথেই নন্দিনী আমায় নিয়ে আসে তার বাড়িতে। এই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় অলোকেশবাবুকে। তুমি তো আমার অক্ষমতার কথা জানো নন্দিনী, তারপরেও আমার সাথে চলে যেতে চাইছো? অস্ফুট কণ্ঠে বলে উঠলাম আমি। সে এবার উন্মাদিনীর মতো চেপে ধরলো আমার জামার কলার। চাই না আমি শারীরিক সুখ চাই না। আমি শুধু প্রাণ খুলে বাঁচতে চাই শিলাদিত্য বাবু। এ বাড়িতে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, যে মানুষ নৃশংসভাবে একের পর এক মানুষকে হত্যা করে, তাদের শরীর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে এনে এই বাড়িতে কোনো শয়তানের উদ্দেশ্যে আহুতি দিতে পারে, তার বাড়িতে আর একটি মুহূর্ত আমি থাকতে চাই না। আমি ওনার গ্রেপ্তারের পর হয়তো আত্মহত্যা করে শেষ করে দিতাম নিজেকে, কিন্তু তা পারলাম না, শুধু ওর মুখ চেয়ে। এই বলে পাশের বিছানায় ঘুমন্ত শিশু কন্যাটির দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করল নন্দিনী। অনেক কষ্ট করে তখনকার মতো শান্ত করতে পারলাম আমি তাকে। হঠাৎ একটা চাপা কৌতূহল উপলব্ধি করলাম আমি। বললাম, তুমি কখনো জানতে চাওনি কেন তোমার স্বামী করতেন এই ঘৃণ্য কাজ? সে বিদ্বেষ মেশানো গলায় বলল, বিছানায় উপভোগ্য সামগ্রী ছাড়া আর কোনো কিছুই মনে করতেন না তিনি আমাকে। আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেননি তিনি কখনো। মাঝে মাঝে আমিও উপলব্ধি করতাম তিনি গভীর রাতে বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। এছাড়া চিলেকোঠার ওই ঘরে গোপনে কিছু করতেন। মাঝে মাঝে সেখান থেকে শুনতে পেতাম কোনো অদ্ভুত ভাষায় কথাবার্তার শব্দ। কাঁচা মাংস পোড়ার আষ্টে গন্ধ আসতো নাকে, কিন্তু ওই ঘরে যাবার কোনো অনুমতি ছিল না আমার। এই বাড়িটা বেশ বড় এবং পুরনো আমলের বনেদি ধাঁচে গড়া, যদিও বা তা মহেশপুরের জমিদার বাড়ির ধারে কাছেও আসে না। আমি আর নন্দিনী সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম চিলেকোঠার ঘরটি দেখার অভিপ্রায়ে। বিশেষত সেই প্রাচীন পাথরের পাত্রটি, যার উপর অলোকেশবাবু হৃদয়গুলিকে ভস্মীভূত করতেন, সেটাও এখনো রাখা আছে সেখানে। সেটা দেখাই আমার কৌতূহলের মূল কারণ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই অস্ফুট স্বরে বলে উঠল নন্দিনী, তবে কি জানেন, আমি শাশুড়ি মায়ের কাছে শুনেছি ছোটবেলায় নাকি মাঝে মাঝে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত আমার স্বামী। যদিও বা এই নিয়ে জিজ্ঞাসা করলে কিছুই বলতে চাইতেন না তিনি, তবে ঘুমের মধ্যে প্রায় দুটো অদ্ভুত শব্দ বলে উঠতেন তিনি। এছাড়াও খানা তল্লাশি করার সময় তার ডায়েরির বেশ কয়েকটি পাতায় লেখা একটি অদ্ভুত ছড়ার হদিশ পায় পুলিশ, যার অর্থ তারা আজ অবধি বার করতে পারেননি। কি শব্দ আর ছড়াটাই বা কি? বিস্ময়ের পারদ চড়া কণ্ঠস্বরে জিজ্ঞাসা করলাম আমি। প্রত্যুত্তরে বেশ কিছুক্ষণ মস্তিষ্কে জোর খাটিয়ে বলে উঠল নন্দিনী, হ্যাঁ মনে পড়েছে, শব্দ দুটি হলো ইকসিপ্লা এবং তলেনা মামাকা। আর সেই ছড়াটা হলো, উত্তরে ধুমায়িত আয়নার মন চায় তার সর্বদা সূর্যের তাপ, এক পেয়ে জাগুয়ারের দশম স্বর্গে ভ্রমণ, সমাপ্ত করবে অষ্টাদশীর পঞ্চম সাপ। না, বহুবার ভেবেও আমার ভোঁতা মস্তিষ্ক কোনোই অর্থ উৎপন্ন করতে পারল না এই ছড়াটার। আয়না চাইছে সূর্যের তাপ, আবার এক পেয়ে জাগুয়ারি বা স্বর্গে যাবে কি করে? অষ্টাদশীর পঞ্চম সাপই বা কি? বোঝাই যাচ্ছে যে অলোকেশবাবু কোনো এক গুরুতর রহস্য ধাঁধার মাধ্যমে লিখে রেখেছিলেন তার ডায়েরির পাতায়।
এর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে তার দ্বারা করা নরহত্যাগুলি? চোখের সামনে যেন অন্ধকার দেখতে লাগলাম আমি, আর ওই দুটো শব্দ তো উচ্চারণ করাই দায়। আচ্ছা, ওই পাথরের পাত্রটি কোথা থেকে পেয়েছিলেন তিনি? সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই নন্দিনীকে জিজ্ঞাসা করলাম আমি। ওনার প্রাচীন অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করার বাতিক ছিল। শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম ধর্মতলার একটি কিউরিও দোকানের মালিকের সাথে বেশ ভাব ছিল ওনার। সেখান থেকেই নাকি তিনি কিনতেন এই ধরনের সামগ্রী, বলে উঠল নন্দিনী। আমরা পৌঁছে গিয়েছিলাম চিলেকোঠার সেই ঘরের দরজার বাইরে। অলোকেশবাবু গ্রেফতার হবার পর থেকে এই ঘরের চাবি থাকে নন্দিনীর কাছে। তালা খুলে দরজার হাতল ধরে ঠেলে ভেতরে ঢুকতে যাব, ঠিক এমন সময় এই বাড়ির নিচের তলা থেকে ভেসে এলো একটি বাচ্চা মেয়ের আকস্মিক চিৎকার করার আওয়াজ। আমি অবাক হয়ে চাইলাম নন্দিনীর দিকে। সে বেশ অপ্রস্তুত হয়ে বলে উঠল, মনে হয় মাধুর, মানে আমার মেয়ে মাধুরীর ঘুম ভেঙে গিয়েছে। ঠিক আছে, আপনি ওই ঘরে গিয়ে পাত্রটিকে দেখুন, আমি একবার নিচে গিয়ে মাধুকে দেখে আসি। আমার সম্মতিসূচক সাড়া পেয়ে নন্দিনী হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার পথ ধরল। আমি এগিয়ে গিয়ে ওই ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। সময়টা দুপুরবেলা হলেও এই ঘরে যেন অন্ধকার রাত্রি বিরাজমান। একটা স্যাঁতস্যাঁতে অদ্ভুত গন্ধ চারিদিকে। খুব অদ্ভুতভাবে ওই একটি দরজা বাদ দিয়ে আর কোনো জানালা বা দরজা নেই এই ঘরে। আমাকে ঢোকা মাত্রই একটি কর্কশ আওয়াজ করে নিজে থেকেই ভেজিয়ে গেল দরজার দুই পাল্লা। এই ঘরের দরজার এক কোণে থাকা ঘুলঘুলি দিয়ে যেটুকু আলো আসে, সেটার সাহায্যেই আমার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল ঘরটির বিভিন্ন আসবাবপত্র। বেশিরভাগই রয়েছে কিছু প্রাচীন যুগের পাথরে খোদাই করা মূর্তি, যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, কিছু পুরনো দিনের বই এবং তৈলচিত্র। তবে ঘরের ঠিক মাঝখানে রাখা রয়েছে সেই বস্তুটি যাকে দেখার জন্যই আমি ছুটে এসেছি এই ঘরে। ঠিক যেন পাথরের উপর একটি মস্ত বড় ঈগল পাখির শরীর খোদাই করা আছে। অনবদ্য শৈল্পিক দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে তার চোখ, ঠোঁট এবং শরীরে উপস্থিত পালকের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ। তার পিঠের উপর উপস্থিত একটি বেশ বড় গর্ত। আমি এগিয়ে গেলাম বস্তুটির কাছে। মেঝেতে উবু হয়ে বসে পর্যবেক্ষণ করতে লাগলাম সেটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে। এখনো একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে তার চারপাশে। গর্তটির ভেতরের দেওয়ালে লেগে রয়েছে ছাই ভস্ম। হঠাৎ একটা অপার্থিব কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম আমি। এতক্ষণ ধরে পাত্রটির কাছে মুখ নিয়ে গিয়ে খুব কাছ থেকে দেখছিলাম আমি। এবার মাথা তুলে সামনের দেওয়ালের দিকে চাইতেই একটা হিমশীতল স্রোত যেন বয়ে গেল আমার শিরদাঁড়া জুড়ে। দেওয়ালের গা জুড়ে একটা মানুষের অবয়ব ধীরে ধীরে খুব স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে। যেন মাকড়সার মতো দেওয়ালের গায়ের সাথে আটকে রয়েছে সে। এবার দেওয়াল থেকে এক লাফে এসে নেমে এলো নিচে। একটা বিশ্রী দুর্গন্ধে ভরে উঠল ঘরের বাতাস। সম্পূর্ণ সাদা, মণিহীন, নিষ্পলক চোখে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল এই অদ্ভুত পোশাক পরা অর্ধনগ্ন ছায়ামূর্তিটি। মনে হলো যেন ধীরে ধীরে সে নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার খুব কাছে, আর একটু হলেই স্পর্শ করবে আমার বুক। আবার কোনো দুর্বোধ্য ভাষায় শোনা গেল তার হাড় হিম কণ্ঠস্বর।
আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে আমি ছুটে গিয়ে এক টানে দরজা খুলে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর শটান বাইরে থেকে সেই ঘরের দরজা বন্ধ করে মেঝেতে বসে হাঁপাতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে যেন ঘরের ভেতর থেকে কোনো ভয়ঙ্কর ধাক্কায় কেঁপে উঠল পুরনো দিনের দরজার পাল্লা দুটি। তার সাথেই শোনা যেতে লাগলো তার ওই দুর্বোধ্য শব্দগুলো। নিঃশ্বাস বন্ধ করে আমি তরতর করে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। না, এই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। এখানে নন্দিনীকে আর এক মুহূর্তও রাখা যাবে না। তাকে আমি আমার বাড়িতেই নিয়ে গিয়ে তুলব। আমি হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে এই বাড়ির একতলায় নন্দিনীর ঘরে ঢুকে তাকে সমস্ত কথা বলতে যাব, এমন সময় দেখলাম যে সে বিছানায় বসে দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার পায়ের শব্দ শুনে সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সশব্দে কেঁদে উঠে জড়িয়ে ধরলো আমাকে। তারপর চিৎকার করে বলে উঠল, মাধুকে এই বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না শিলাদিত্য বাবু। আমি কিছুই বলতে পারলাম না তাকে, শুধু তার দ্রুত হৃৎস্পন্দনের ধ্বনি উপলব্ধি করতে লাগলাম নিজের শরীর দিয়ে। আবার অনেক কষ্টে শান্ত করলাম নন্দিনীকে। অলোকেশ বাবুর উপর তার কোনো টান নেই, তাই তার নিখোঁজ হওয়া নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় সে। কিন্তু তার বেঁচে থাকার একমাত্র ভরসা তার 2 বছরের ফুটফুটে মেয়ে মাধু। তাকে ছাড়া এক মুহূর্ত কাটানো খুব কষ্টকর নন্দিনীর পক্ষে। সে উন্মাদের মতো চিৎকার করে উঠল, আমি মাধুকে ছাড়া বাঁচবো না। ওকে আমার কাছে নিয়ে আসুন, যেখান থেকে হোক ফিরিয়ে আনুন আমার কাছে। শুধু তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনা নয় নন্দিনী, তোমার স্বামীর সমস্ত ক্রিয়াকলাপের রহস্যভেদ করতে হবে আমাকে। কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা চলবে না, কারণ ওই চিলেকোঠার ঘরে হয়তো কোনো অশরীরীকে আবদ্ধ করে রেখেছেন তোমার স্বামী। তার কাছেই হয়তো তিনি নিবেদন করতেন ওই ভস্মীভূত হৃৎপিণ্ডগুলি। কিন্তু যতক্ষণ না এর সম্বন্ধে বিশদে জানতে পারছি। না শিলাদিত্য বাবু, আমি আমার সিদ্ধান্ত বদলেছি। আমি আমার মেয়েকে না নিয়ে এই বাড়ি ছেড়ে কোথাও বেরোবো না। এমনিতেই তো মরে মরে বেঁচে আছি আমি, আর কোনো অশরীরীর হাতে মৃত্যু ভয় নেই আমার। আমার কথা শেষ করার আগেই দৃঢ় কণ্ঠে বলে উঠল নন্দিনী। অনেক চেষ্টা করেও কোনো মতেই রাজি করানো গেল না। অগত্যা তাকে বিদায় জানিয়ে আমি বের হলাম সেই বাড়ি থেকে। যাবার আগে নন্দিনীর কাছ থেকে নিয়ে এলাম সেই কিউরিও দোকানের ঠিকানা, যেখান থেকে অলোকেশবাবু ওই প্রাচীন সামগ্রীগুলি কিনেছিলেন। কলকাতার মধ্যে বেশ প্রসিদ্ধ এই কিউরিও দোকানটি। পুরনো আমলের 3 তলা বাড়িটিকে বাইরে থেকে দেখে তেমন কোনো সাজসজ্জার আড়ম্বর চোখে পড়ে না। শুধুমাত্র সদর দরজার উপর ঝোলানো একটি বিশেষ পুরনো সাইনবোর্ড। কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় যে দেশ বিদেশের বহু প্রাচীন বস্তু মজুত আছে সেখানে। মূর্তি, মুখোশ, শিলমোহর, অস্ত্রশস্ত্র, পাত্র, পোশাক ইত্যাদি আরো কত কিছু। মনে হয় যেন সদ্য ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সেগুলো। তবে সেই সব জিনিসের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। সেখানে ঢুকতেই স্বয়ং অভিজাত চেহারার মাঝবয়সী দোকান মালিক আমায় সমাদরে অভ্যর্থনা জানালেন। ভদ্রলোক হাসি মুখে জানতে চাইলেন যে আমি কি কিনতে ইচ্ছুক। আমি সরাসরি তাকে জানালাম আমার আসার কারণ। আর সেই কথা শুনে তার হাস্যোজ্জ্বল মুখটি কেমন যেন ম্লান হয়ে গেল। আমার প্রশ্নের প্রত্যুত্তরে অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন তিনি, দেখুন, আপনি যে পাত্রটার কথা বলছেন সেটা আমি আনিছিলাম সুদূর মেক্সিকো থেকে। সেখানে নাকি প্রাচীন কোনো মন্দিরের ধ্বংসাবশেষের খনন কার্যের সময় পাওয়া যায় সেটা। তবে এর বেশি আমি আর কিছুই জানি না। সেখানকার যে ব্যবসায়ী আমাকে সেটা বিক্রি করেন তিনি এখন মারা গিয়েছেন। অলোকেশবাবু বা ওই পাত্রটি কেন কিনে নিয়ে গেছিলেন সেটাও আমি জানি না। আপনি যদি এখান থেকে কিছু কিনতে ইচ্ছুক হন তাহলে ঠিক আছে, না হলে। এই কথা শুনে আমি আর কথা বাড়ালাম না তার সাথে। তাকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম সেখান থেকে। সেই দোকান থেকে বেরিয়ে আসতেই মনে হলো যে বাতাসের স্রোতের মাঝে একটি পরিচিত অদৃশ্য পুরুষ কণ্ঠ
যেন ফিসফিসিয়ে কানে কানে বলল, তোর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে শিলাদিত্য। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে সক্ষম নয়। হয়তো তার উত্তর খুঁজে পাবি তুই ইতিহাসের পাতায়। কলকাতা শহরের সুশোভিত চওড়া সড়কে ঝরে পড়ছে অস্তমিত সূর্যের মিঠে রোদ। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি এলোমেলোভাবে হেঁটে চলেছিলাম এই রাস্তা থেকে সেই রাস্তা ধরে। নিজের আমাকে ঘিরে মোসাহেবদের ভিড় বা জুড়ি গাড়ি চেপে কোনো বাইজির মেহফিলে যাওয়ার সেই মুহূর্তগুলো। এই শহরে যে কেউ চেনে না আমায়, এখানে যে কেউ কারোর জন্য নয়, আমার হাতে যে বেশি সময় নেই। কোথায় গেলে পাবো আমি ইতিহাসের পাতা ঘেঁটে এই রহস্যের জট খোলার সুযোগ? মাথাটা ঝিমঝিম করতে লাগলো আমার। ঠিক এমন সময় চোখ চলে গেল রাস্তার ধারে একটি সুবিশাল ঐতিহ্যশালী ইমারতের দিকে, যার বুকে স্পষ্ট ইংরেজি অক্ষরে লেখা আছে ন্যাশনাল লাইব্রেরি। এখানে গেলে কি পাবো আমি সকল প্রশ্নের উত্তর? একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি উন্মাদের মতো ছুটে গেলাম সেই দিকে। তারপর গ্রন্থাগারের গেটের দারোয়ানের কাছে বিস্তর অনুরোধ করে এবং কিঞ্চিত পয়সা খাইয়ে জোগাড় করলাম ভেতরে ঢোকার অনুমতি। কোনো দিকে না তাকিয়ে আমি সোজা ঢুকে পড়লাম এই গ্রন্থাগারের একটি সুবিশাল কক্ষের ভেতরে। ছিমছাম নিস্তব্ধ আবহাওয়ার মাঝে রাশি রাশি বইয়ের সারি চারিদিকে। তার মাঝেই জায়গা মতো বসে একাগ্রচিত্তে পড়াশোনায় মগ্ন হয়ে আছেন বেশ কিছু পাঠক পাঠিকা। মনে পড়ে গেল যে এই পড়াশুনোকেই আমি জীবনভর অবহেলা করে এসেছি, যার ফলে পরপর 3 বার পরীক্ষা দিয়ে তবে কোনো মতে বিএ পাশ করতে পেরেছি। নিজের প্রতি হীনমন্যতায় আমার চোখে জল এসে গেল। এমন সময় সেখানকার গ্রন্থাগারিক জিজ্ঞাসু দৃষ্টিতে এগিয়ে এলেন আমার দিকে। তবে তার কিছু বলার আগেই আমি ঝড়ের গতিতে তাকে একের পর এক সব কথা খুলে বললাম। হাত জোড় করে অনুরোধ করলাম যে আমাকে ওই দুর্বোধ্য শব্দগুলি এবং ওই প্রাচীন পাত্রটি সম্বন্ধে সকল অজানা তথ্য খুঁজে বার করার সুযোগ করে দিতে। আমার কথা তার বিশ্বাসযোগ্য মনে হলো কিনা জানি না, তবে ঠিক আমার পেছন থেকে কেউ যেন গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, এই শব্দগুলি নাহতাল ভাষায় বলা হয়েছে, আর ওই পাত্রটাকে বলা হয় কোয়া হক্সিকালি। আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম একজন ধূপ দুরস্থ ধুতি পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শন প্রৌঢ় ব্যক্তিকে, যিনি এই কথাগুলির বক্তা। এতক্ষণ তিনি আমার খুব কাছেই বসেছিলেন, তাই তিনি শুনেছেন গ্রন্থাগারিককে বলা আমার সকল কথা। মৃদু হেসে বলে উঠলেন সেই ব্যক্তি, নমস্কার, আমার নাম শ্রীযুক্ত সুধাময় পাত্র। আমি স্থানীয় প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক। এতক্ষণ পর যেন অন্ধকার সুড়ঙ্গের মধ্যে একটা ক্ষীণ আশার আলো দেখতে পেলাম আমি। উত্তেজনায় ফেটে যাচ্ছিল আমার বুক। মুখে যেন কিছুই বলতে পারলাম না আমি, শুধুই বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। সুধাময় বাবু চেয়ার থেকে উঠে গিয়ে পাশে থাকা বইয়ের সারির মধ্যে ঢুকে গেলেন। তারপর বেশ কিছুক্ষণ খোঁজার পর বের করে আনলেন একটি বহুদিনের পুরনো বই। এই যে, আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এই বইটায়। বইটি রেখে বললেন তিনি। বইটির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম আমি।
বড় বড় অক্ষরে প্রথম পাতায় নামকরণ করা হয়েছে, দ্য হিস্ট্রি অফ অ্যাজটেক সিভিলাইজেশন। আমি এলোমেলোভাবে বইটার পাতা উল্টে দেখতে লাগলাম, কিন্তু এই স্বল্প সময়ে কিছুই বোঝা সম্ভব নয়। তাই নিজের মুখেই বলে চললেন সুধাময় বাবু। খুলতে লাগলো একের পর এক অজানা রহস্যের চট। আন্দাজ 1200 থেকে 1500 শতকের মাঝে মেক্সিকোর বুকে গড়ে উঠেছিল এই এজটেক সভ্যতা, যেখানে ব্যবহার করা হয় এই নাহতল ভাষা। সারা বিশ্ববাসীর মনে আতঙ্কের সৃষ্টি করে সেখানে চলত কিছু বর্বরতম ভয়ঙ্কর প্রথা। এদের দ্বারা পূজিত নানাবিধ দেবতার মধ্যে একজন ছিলেন তেজকাতলিপোকা, যাকে সম্মান জানাতে পালন করা হতো টক্সক্যাটল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যুদ্ধে পরাজিত করে বন্দি করা শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে থেকে বেছে নেওয়া হতো সবচেয়ে সুদর্শন এক নবযুবককে। 1 বছর ধরে অবশ্য তাকেই এই দেবতারূপে পুজো করত সাধারণ মানুষ, এবং তাকে মনে করা হতো সে নাকি ওই দেবতার মনুষ্যরূপ বা ইক্সিটলা। যেহেতু শাস্ত্র মতে এই দেবতার 4 জন স্ত্রী আছে, তাই অনুষ্ঠানটি হওয়ার 1 মাস আগে এই যুবকটির সাথেও 4 জন যুবতীকে বিবাহ দেওয়া হতো। সে তাদের সাথে নিজের ইচ্ছে মতো সহবাস করার অধিকারও অর্জন করত। তারপরেই আসতো অনুষ্ঠানের ভয়াবহ দিনটি। সেই দিন এই যুবককে মন্দিরে নিয়ে গিয়ে ওই দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতো। তাকে একটি পাথরের স্তবকের ওপর হাত পা বেঁধে শুয়ে দেওয়া হতো, এবং ওলেনানা গোত্রের এক পুরোহিত একটি ক্লিন্টের তৈরি চাকু দিয়ে তার বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটিকে কম্পমান অবস্থাতেই ছিঁড়ে বার করে এনে তা আগুনে আহুতি দিত ওই কোয়া হক্সিকালি নামক পাত্রে। তবে এই কাজ করার আগে সেই পুরোহিতকেও নিজের শরীরের কোনো অংশ হোক, সেটা জিভ, কান বা যৌনাঙ্গ, কেটে রক্ত বা চালচিওয়াতল উপহার দিতে হতো দেবতার উদ্দেশ্যে। তারা মনে করত যে হৃৎপিণ্ড বা তোনা হলো সূর্যের তেজের একটি অংশ বা ইসলি, যা নরবলির মাধ্যমে সূর্যের কাছে ফেরত পাঠিয়ে পৃথিবীর আয়ু বৃদ্ধি করা হচ্ছে। এই বিভীষিকা এখানেই কিন্তু শেষ নয়। এরপর মৃতদেহটির মুণ্ডচ্ছেদ করে তার থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে তা পরিধান করে নৃত্য করত পুরোহিতরা। কাটা মুণ্ডটিকে মন্দিরের একটি স্কাল র্যাকে গেঁথে রাখা হতো, এবং মৃতদেহের শরীরের বাকি অংশের মাংস ভক্ষণ করত এই অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারীরা। এর সাথেই পরের বছরে আবার যাকে বলি দেওয়া হবে তার নামও ঘোষণা করা হতো এই অনুষ্ঠানে। থামলেন সুধাময় বাবু। নিঃশ্বাস বন্ধ করে আমি এতক্ষণ শুনছিলাম এই নিদারুণ বর্বরতার কথা। তিনি বলা শেষ করতেই আমি তাকে বলে উঠলাম সেই অদ্ভুত ছড়াটার কথা, যা অলোকেশবাবু তার ডায়েরিতে লিখেছিলেন। সেটা শুনেই তিনি মৃদু হেসে বলে উঠলেন, ও আচ্ছা আচ্ছা, এটার অর্থ বুঝতে গেলে এজটেকদের বিষয়ে আরও কয়েকটা কথা জানতে হবে। তেজকাতলিপোকাকে উত্তর দিকে দেবতা বা ধূমায়িত আয়নাও বলা হয়। তার সর্বদা সূর্যের তাপ চাই, মানে হলো যে তার উদ্দেশ্যে সর্বদা নরবলি দিয়ে হৃৎপিণ্ডগুলিকে আহুতি দিয়ে যেতে হবে। এজটেকদের পুরাণ অনুযায়ী জাগুয়ার হলো এই দেবতার বাহন, বা বলা যেতে পারে আর এক রূপ। এই বিশ্বের সৃষ্টির সময় এই দেবতার একটি পা খেয়ে নেয় সিপাতলি নামক একটি সামুদ্রিক দানব, তাই সে এক পেয়ে। এছাড়াও এরা মনে করে স্বর্গের 13টি স্বর আছে, যার 10ম স্তরে বাস করে এই দেবতা। আরও জানতে হবে, এজটেকদের ক্যালেন্ডারে 20 দিন করে 18টি মাস আছে, যার 5ম মাসে পালিত হয় অনুষ্ঠানটি। এখানে এক পেয়ে জাগুয়ার বলতে কিন্তু এই দেবতাকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সেই দেবতারূপী মানুষটিকে। শুধুমাত্র তাকেই যদি সেই দেবতার কাছে 10ম স্বর্গে পাঠানো যায়, অর্থাৎ বলি দেওয়া যায়, তাহলে সমাপ্ত হবে অষ্টাদশীর 5ম সাল। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই অনুষ্ঠান উপলক্ষে আর অন্য কাউকে বলি দেওয়ার দরকার হবে না। যথার্থ ব্যাখ্যা দিলেন সুধাময় বাবু। ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছে। গ্রন্থাগার বন্ধ হওয়ার সময় সুধাময় বাবুর এজটেকের সম্বন্ধে জ্ঞান দেখে আমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। তারপর হঠাৎ কি মনে হতে তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেলাম ঘর থেকে। মেয়ের জন্য দুশ্চিন্তা করতে করতে মাঝরাতের দিকে 2 চোখের পাতা এক হয়ে গিয়েছিল নন্দিনীর। হঠাৎ একটি তীব্র আওয়াজে ঘুম ভেঙে গেল তার।
আওয়াজটা এসেছে বাড়ির সদর দরজার দিক থেকে। সেই রাতের অন্ধকারের মধ্যে পড়ি কি মরি করে ছুটে গেল সেদিকে। তার আন্দাজ মতোই হাট করে খোলা রয়েছে দরজার দুই পাল্লা, ভাঙা অবস্থায় রয়েছে ভেতরের ছিটকিনিটা, অর্থাৎ এখনই কেউ এই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। সেই মুহূর্তে তার মনে হলো একটি পুরুষের ছায়ামূর্তি যেন নিজের কাঁধের উপর কিছু নিয়ে সিঁড়ি দিয়ে ছুটে উপরে চলে যাচ্ছে। আর তাকে চিনতে বাকি রইল না নন্দিনীর। সেও সেই ছায়ামূর্তির পেছন পেছন ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আর চিৎকার করে উঠল, অলোকেশ দাঁড়াও, দাঁড়াও অলোকেশ। মুখ বাঁধা অবস্থায় মাধুকে কাঁধে নিয়ে অলোকেশ ছুটে গিয়ে ঢুকে গেল চিলে কোঠার ঘরে। তারপর ভেতর থেকে দরজাটা সশব্দে বন্ধ করতে গেলে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে নন্দিনীও দরজায় ধাক্কা মেরে ঢুকে গেল ভেতরে। মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করতে লাগলো মাধুর শরীর। ওদিকে অলোকেশ ছুটে গিয়ে ভেতর থেকে বন্ধ করে দিল সেই দরজা। তারপর সে একটি বিকট শব্দ করে কুৎসিত হাসি হেসে বলে উঠল, ঠিক আছে, ঘরের ভেতর যখন ঢুকেই পড়লে তখন মাধুকে ওই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার দৃশ্যটা না হয় নিজের চোখেই দেখবে। তুমি তুমি মাধুকে মারতে চলেছো? অলোকেশ, মাধু আমাদের একমাত্র সন্তান, তুমি কি করে? আতঙ্কিত গলায় বলে উঠল নন্দিনী। কি করব বলো, আর যে অন্য কাউকে জোগাড় করতে পারলাম না আজকে। দাঁত বের করে হাসতে লাগলো অলোকেশ। কিন্তু তুমি এমন কেন করো অলোকেশ? এভাবে কোনো মানুষকে নির্মমভাবে হত্যা করে কি লাভ হয় তোমার? চিৎকার করে উঠে নন্দিনী। তাহলে তোমাকে সবকিছু খুলেই বলি আজ। এই বলে অলোকেশ নন্দিনীকে বলতে লাগলো অ্যাজটেকের দ্বারা পালিত টক্স ক্যাটল অনুষ্ঠানের সমস্ত বিবরণ। তারপর নন্দিনীর বিস্ফারিত চোখের দিকে তাকিয়ে সে বলল, তুমি নিশ্চয় ভাবছো যে আমার সাথে কি সম্পর্ক এই প্রাচীন প্রথার, তাই তো? তাহলে শোনো, হয়তো কোনো পূর্বজন্মে আমিই ছিলাম তেমনই এক হতভাগ্য শত্রুপক্ষের সৈন্য, যাকে এজটেকরা এই অনুষ্ঠানে বলি দেওয়ার জন্য বেছে নিয়েছিল। প্রথা অনুসারে তার 1 মাস আগে আমার সাথে বিবাহ দেওয়া হয় 4 জন যুবতীকে। এমনই এক যুবতীর সাথে আমার সম্পর্ক সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়। সে আমাকে ভালোবেসে ফেলে। সে চাইতে লাগলো আমাকে যেন তাকে হারাতে না হয়। পরিকল্পনা মাফিক সে গোপনে লোক পাঠালো সেই পুরোহিতের বাড়িতে, যে 2 দিন পরেই আমাকে বলি দিতে চলেছে। তার দ্বারা জোগাড় করা এক প্রকার বিষাক্ত ব্যাঙের বিষ তারা মাখিয়ে দিয়ে এলো সেই চাকুটার ফলার ওপরে, যেটা দিয়ে সে আমার বুক চিরে হৃৎপিণ্ড বার করতে চলেছে। আগেই বলেছি, নরবলি দেওয়ার আগে সেই পুরোহিতকে নিজের শরীরের কোনো অংশ একই চাকু দিয়ে কেটে দেবতাকে নিজের রক্ত উপহার দিতে হয়। সেই অনুষ্ঠানে পরিকল্পনা মাফিক সেই বিষাক্ত চাকু দিয়েই সে তার জিভ কেটে রক্ত উপহার দিতে যায় দেবতাকে। ব্যাস, তার রক্তে সেই বিষ মিশে গিয়ে আমাকে বলি দেওয়ার আগেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। সেই অনুষ্ঠানের বাকি কর্মকর্তারা এই বিষয়ে কিছুই জানতেন না। তারা মনে করলেন যে দেবতা আমাকে বলি হিসেবে নিতে অস্বীকার করলেন, তাই মৃত্যু হলো সেই পুরোহিতেরই। ব্যাস, মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে গেলাম আমি। কিন্তু কাজ অসমাপ্ত রেখে সেই পুরোহিতের আত্মা শান্তি পেল না। সে আমাকে অভিশাপ দিল যে যতদিন না আমাকে হত্যা করে আমার বুক চিরে হৃৎপিণ্ডটি দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হচ্ছে, ততদিন আমাকেই বিভিন্ন মানুষকে একইভাবে বলি দিয়ে তাদের হৃৎপিণ্ডকে আহুতি দিতে হবে এই পাত্রেই। ওই পুরোহিতের প্রেতাত্মাকে ছোটবেলা থেকেই দেখে আসছি আমি। সে এখনো এই ঘরেই উপস্থিত।
প্রথম আমি কিছু বুঝতে পারতাম না। এই দুঃস্বপ্নগুলোকে দেখে চিৎকার করে ঘুম ভেঙে যেত আমার। উচ্চারণ করতাম অসংলগ্ন কিছু কিছু এস্টেক শব্দ। কিন্তু সেই কিউরিয়ার দোকানে এই পাত্রটি দেখে সব মনে পড়ে গেল আমার। তাই সেটাকে কিনে আনলাম এই বাড়িতে। সেদিন থেকেই বুঝতে পারলাম যে পুরোহিতের প্রেতাত্মার রোজ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাকে প্রতিনিয়ত একটি করে মানুষের হৃদয় আহুতি দিতে হবে এই পাত্রে। এই বিষয়টি ধাঁধার আকারে লিখেছিলাম আমি ডায়েরির পাতায়। নন্দিনী চিৎকার করে ছুটে এলো মেঝেতে পড়ে থাকা মাধুর কাছে। তারপর বলল, না অলোকেশ, না, মাধুকে হত্যা করতে কিছুতেই দেব না আমি তোমাকে, কিছুতেই না। নন্দিনী মাধুকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে অলোকেশ ছুটে এসে এক ঝটকায় তাকে কেড়ে নিল নন্দিনীর কাছ থেকে। নন্দিনী তাকে বাধা দিতে চাইলে সে সপাটে তার চুলের মুঠি ধরে তাকে নিক্ষেপ করলো ঘরের দেওয়ালের গায়ে। নন্দিনী গিয়ে আছড়ে পড়ল সেদিকে। দেওয়ালের গায়ে সশব্দে মাথা ঠুকে গিয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে সে ঢলে পড়ল ঘরের মেঝেতে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অলোকেশ নিজের পকেট থেকে বের করলো একটি বাঁকানো ছোরা। তারপর উদ্যত হলো সেই ছোট্ট মাধুর বুকে বসানোর জন্য। কিন্তু যে মুহূর্তে তার সেই হাতটি মেঝের উপর শোয়ানো মাধুর শরীরের উপর নেমে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে দরজা ভেঙে সেই ঘরে প্রবেশ করলাম আমি। মাধুর শরীর স্পর্শ করার আগেই আমি ছুটে গিয়ে ধরে ফেললাম ছোড়াটির তীক্ষ্ণ ফলাটিকে। আমার হাত কেটে টিপ টিপ করে রক্ত ঝরতে লাগলো মাধুর বুকের উপর। কে রে তুই? ও বুঝেছি, নন্দিনীর সেই নপুংসক নাগর জমিদার শিলাদিত্য চৌধুরী না? অনেক শুনেছি তোর কথা। গর্জে উঠল অলোকেশ। মাধুকে ছেড়ে দিন মিস্টার বাসু, ভুলে যাবেন না সে আপনার সন্তান। অলোকেশ অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। এক টানে ছোড়াটিকে সরিয়ে নিল আমার হাতের ভেতর থেকে। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার যদি কাউকে হত্যা করতেই হয় তাহলে আমি আছি তার জন্য। আমাকে মেরে আমার হৃৎপিণ্ড উৎসর্গ করুন দেবতার কাছে, কিন্তু মাধুকে ছেড়ে দিন। ওকে ছাড়া যে নন্দিনী বাঁচবে না। বাবা, এখনো এত দরদ তোর নন্দিনী আর মাধুর প্রতি? ঠিক আছে, যেমন তুই বলিস। একটি পৈশাচিক হাসি হেসে বলে উঠল অলোকেশ, নে চিত হয়ে শুয়ে পড় দেখি মেঝের উপর, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। অলোকেশের কথা মতো মাধুর শরীরের পাশে শুয়ে পড়লাম আমি। ছোড়াটি হাতে নিয়ে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সে। মনে মনে ভাবলাম, এমনিতেই তো অভিশপ্ত জীবন আমার, লাভ কি আর বেঁচে থেকে? ক্ষতি কি যদি নিজের জীবন দিয়ে মাধুকে নন্দিনীর কোলে আবার ফিরিয়ে দিতে পারি? মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে নেবার আগে স্পষ্ট দেখতে পেলাম যে অলোকেশের পেছনে লোভাতুর মুখে আমাদের দিকে চেয়ে আছে সেই অর্ধনগ্ন পুরুষের অবয়বটি। আবার কানে আসছে সেই দুর্বোধ্য শব্দগুলো। তার মানে এই হলো পুরোহিতের প্রেতাত্মা। সে অপেক্ষা করছে কখন আমার হৃদয়টিকে পাশে রাখা পাত্রে আহুতি দেবে অলোকেশ। আর আতঙ্ক সহ্য করতে না পেরে বন্ধ করে নিলাম দুই চোখ। অপেক্ষা করতে লাগলাম কখন ছোড়াটির তীক্ষ্ণ ফলা এসে গেঁথে যাবে আমার পাঁজরের ভেতর। হঠাৎ অলোকেশের কণ্ঠের একটি তীব্র আর্তচিৎকার শুনে অবাক হয়ে চোখ খুললাম আমি। বিস্ময়ে হতবাক হয়ে দেখলাম যে ওই ঘরে ওই পুরোহিত বাদেও উপস্থিত হয়েছে আর একজন অশরীরী, যে নিজের অপার্থিব হাত দিয়ে ধরে আছে অলোকেশের ছোড়া ধরা হাতটিকে। সে আর কেউ নয়, আমার বাল্য বন্ধু শশধর। শশধরের অবয়ব এক ছটকায় অলোকেশের দেহটিকে তুলে দিল শূন্যে। আর তারপর তার হাতে ধরা ছোড়াটাই সপাটে গেঁথে গেল অলোকেশের বুকের ভেতর।
ফিনকি দিয়ে ঝরে পড়ল তার রক্তধারা। মৃত্যু যন্ত্রণায় শেষ চিৎকার করে উঠল সে। শূন্য থেকে নিচে পতিত হলো তার রক্তাক্ত দেহ। ঠিক তখনই তার কাছে ছুটে এলো সেই অর্ধনগ্ন পুরোহিতের অবয়বটি। নিজের অপার্থিব হাতের হেঁচকা টানে সে অলোকেশের হৃৎপিণ্ডটি বার করে আনলো তার বুক চিরে। কম্পমান হৃদয়টাকে সে ছুঁড়ে দিল পাশে রাখা ওই পাত্রের উপর। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল পাথরের পাত্রটিতে। সেই আগুনের তাপে সশব্দে বিস্ফারিত হলো পাত্রটি। এক নিমেষে ঘরের মেঝেতে পড়ে রইল শুধু ছাই আর পাথরের টুকরো। তার সাথেই অদৃশ্য হয়ে গেল পুরোহিতের প্রেতাত্মা। পৃথিবী থেকে চিরকালের জন্য মুক্তি পেল সে। তৎক্ষণাৎ নন্দিনীর জ্ঞান ফিরেছে। সে মেঝে থেকে মাধুকে তুলে নিয়ে তার মুখের বাঁধন খুলে তাকে কোলে নিয়ে ছুটে এলো আমার কাছে। মেঝে থেকে উঠে দাঁড়ালাম আমি। নন্দিনী ডুকরে কেঁদে জড়িয়ে ধরল আমায়। প্রসন্নতার স্বরে বলে উঠল শশধরের আত্মা। তাই আজ আমি তোকে মুক্ত করলাম আমার দেওয়া অভিশাপ থেকে। আজ থেকে আর সঙ্গমকালে নন্দিনীর মধ্যে আমাকে খুঁজে পাবি না তুই। শারীরিক এবং মানসিক উভয় রূপেই নন্দিনী শুধু তোর। সুখে রাখিস নন্দিনীকে, আর মধুকে দিস নতুন পিতৃ পরিচয়। আজ থেকে আমি মুক্ত রে শিলাদিত্য, মুক্ত আমি। সেই মুহূর্তে শুনতে পেলাম ভোরের প্রথম পাখির ডাক। সূর্যের হালকা নরম রশ্মি প্রবেশ করলো সেই ঘরের ঘুলঘুলি দিয়ে। নতুন একটা সকালের সাথেই শুরু হলো আমার, নন্দিনীর আর মাধুর নতুন এক জীবন।